ঝুমুরের চোখ রাগে লাল হয়ে উঠেছে। এদিকে রাফাত উচ্চ স্বরে হেসে দিয়ে বলে, আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমাকে জেল থেকে বেরোতে না হয়, কারণ তুমি বের হলে আর পৃথিবীর আলো দেখতে পাবে না। তুই কি আমায় হুমকি দিচ্ছিস? রাফাত চিবিয়ে চিবিয়ে বলে। হুমকি না, সাবধান করছে। কথাটা বলে রাফাত চলে যাওয়ার জন্য 2 পা বেরিয়ে আবার ঝুমুরের দিকে ঘুরে তাকায়, তারপর বলে, ঝুমুর বায়াজি সব ঠিক ছিল, একটা চাল তুমি ভুল ছিলেছ। মানে? তোমার ছেলে বেঁচে আছে। কোথায় আছে জানো? ঝুমুর উৎসাহিত হয়ে বলে, কোথায়? এই জেলখানায়। তোমার ছেলে আর কেউ নয়, যাকে তুমি খারাপ পথে আনছো সেই কৌশিক চৌধুরী। হ্যাঁ, রশিদ চৌধুরী অন্যায় করেছে। বনলতা চৌধুরী তোমার বায়াজি গৃহে পাঠিয়েছে, কিন্তু তোমার ছেলেকে ভদ্র সমাজে বড় করেছে, মা বাবার পরিচয় বড় করিয়েছে, কিন্তু তুমি আর তোমার ছেলে তা বুঝলে না। অবুজের মতো নিজের ছেলে ভবিষ্যৎ নষ্ট করলে। কথাটা বলে রাফাত বড় বড় পা ফেলে চলে যায়। এদিকে ঝুমুর পা ভেঙে মাটিতে বসে পড়ে, চিৎকার করে বলে, পাপের শাস্তি ভোগ করছি, আমার ছেলেকে আমি নিজেই। কথাটা বলেই ঝুমুর চিৎকার করে কাঁদতে থাকে। রাফাত চলে আসলে মিহু বলে, কথা শেষ? জি, পূর্ণা কোথায়? পূর্ণাকে এখন কোর্টে নিয়ে যাওয়া হবে, গাড়িতে ওঠানো হয়েছে। রাফাত দৌড়ে বাইরে আসে। পূর্ণা মাথা নিচু করে মাথায় ঘোমটা টেনে গাড়িতে বসে আছে। পরিস্থিতি এমন, সবাই পূর্ণাকে ঘিরে ধরেছে। সাংবাদিকরা পারছে তো গিলে খাচ্ছে। পূর্ণা চুপ করে বসে আছে। রাফাত এর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রেয়সীকে এইভাবে দেখতে হবে কখনোই সে ভাবেনি। এর থেকে হয়তো মৃত্যু সহজ। রাফাতের কাছে এই মুহূর্তে এমনটাই মনে হচ্ছে। মিহু আসলে রাস্তা পরিষ্কার হয়ে যায়। মিহু গিয়ে গাড়িতে বসে, গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ ওনার কি যেন মনে হয়। সে ডান দিকে তাকায়, দেখে রাফাত অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে আছে। রাফাতের এমন চেহারা দেখে পূর্ণার গলাটা শুকিয়ে আসে, চোখে নোনা পানি দেখা মেলে। চোখের ভাষাই অনেক কিছু বোঝায়। রাফাত দূর থেকে চোখের ভাষাই বলে, আমি পারছি না পূর্ণা, খুব কষ্ট হচ্ছে, এইভাবে চলে যেও না। পূর্ণার গাড়িটা চলে যায়। পূর্ণা মাথা নিচু করে নীরবে চোখের পানি ঝরায়। রাফাত এখনও কাঁদছে। হঠাৎ সাংবাদিকরা তার দিকে যায়, তার দিকে ক্যামেরা ঘুরিয়ে বলে, মিস্টার চৌধুরী, আপনার শরীরের অবস্থা এখন কেমন? আপনি এইখানে কি করছেন? পূর্ণা আপনার কি হয়? আপনার সাথে কি তার কোনো গভীর সম্পর্ক আছে? আচ্ছা, আপনি কি তার সাথে এইখানে দেখা করতে আসছেন? রাফাতের রাগ হয়। সাংবাদিকদের এত কথা তার গায়ে লাগে, সে সহ্য করতে পারে না। রেগে গিয়ে এক সাংবাদিকের কলার চেপে ধরে আর রাগী কণ্ঠে বলে, রাফাত চৌধুরীকে ঘাটতে আসবেন না, ফলাফল ভালো হবে না। কথাটা বলেই রাফাত সাংবাদিককে ছুঁড়ে মাটিতে ফেলে, তারপর গাড়িতে উঠে চলে যায়। গাড়িতে উঠে একজনকে কল করে ওপাশ থেকে কল রিসিভ করেই বলে, স্যার আপনি কোথায় ছিলেন? পাগলের মতো আপনাকে খুঁজেছি স্যার, কোথাও পাইনি। আপনি কোথায় ছিলেন স্যার? রাফাত বিরক্ত হয়ে বলে, ও সিয়াম, স্টপ। এ তোমাদের কাজের নমুনা। আমি যে 4 দিন মিসিং ছিলাম, খুঁজে বের করতে পারলে না? সিয়াম মাথা নিচু করে বলে, স্যার বিশ্বাস করেন, আমাদের সব ফোর্স কাজে লাগিয়েছি কিন্তু কোনো তথ্যই পাইনি। জানেন, আপনার বড় থেকে বড় শত্রুকে এখানে ধরে আটকে রেখেছি, কিন্তু এবার বারবার বলেছে সে জানে না আপনি কোথায়। সিয়াম, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে। আমার নতুন শত্রু আমায় কিডন্যাপ করে রেখেছিল, নিজের বাড়িতে আমি ছিলাম। আচ্ছা, বাধ্য এইসব। শোনো, একটা কাজ দেব, তোমায় করে দেখাতে হবে। জি স্যার বলুন, আপনার জন্য চান হাজির। ওহ, ওভার অ্যাক্টিং বন্ধ করো, কাজের কথা আসো। বলুন স্যার। তখন রাফাত ওদেরকে বুঝিয়ে দেয় কিভাবে কি করবে কাজটা। সিয়াম মুখটা হা করে বলে, স্যার ওদের সাথে আপনার কিসের শত্রুতা? সেটা তোমায় জানতে হবে না, যেটা বলছি সেটা করো। ওকে স্যার। আচ্ছা, রাখছি।
তিনটি গাড়ি পরপর যাচ্ছে। প্রথম গাড়িতে মিহু বসে আছে আর দুইজন অফিসার। মাঝখানে গাড়িতে চালক সহ ঝুমুর বাইজি, কৌশিক আর আহির বসে আছে। পিছনের গাড়িতে আবার কয়েকজন অফিসার। হঠাৎ বিকট আওয়াজ হয়, পিছনের গাড়িটা জোরে ব্রেক কষে। মিহু ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামলেই মিহু দৌড়ে পিছনে আসে, দেখে আসামির গাড়িতে আগুন জ্বলছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। মিহুর বুঝতে বাকি নেই এখানে কেউ বোম ফিট করে রেখেছিল, গাড়ি আসতেই উড়িয়ে দিয়েছে। মিহুর চিন্তাও ছিল না এমন কিছু হতে পারে। ঝুমুর বাইজির এত বড় শত্রুর কথা থেকে এলো, সে এখন কি জবাব দিবে প্রশাসনের কাছে? মিহুর রাগে গাড়িতে লাথি মারে আর বলে, ড্যামিট, আশেপাশে খুঁজে দেখো সন্দেহভাজন কাকে পাও কিনা। সবাই বলে। জি ম্যাম। কয়েকজন কনস্টেবল আশেপাশে খুঁজে দেখে, কিন্তু কেউ নেই, কোনো সন্দেহভাজন কিছুই নেই। হঠাৎ মিহুর মোবাইলে কল আসে। মিহু রিসিভ করে বলে, স্যার, সব কিছু শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে গেছে মানে? স্যার, কেউ আসামিদের গাড়িটা উড়িয়ে দিয়েছে। হোয়াট? তোমরা কোথায় ছিলে? মিহু, এখন আমরা আদালতে কি করব? সরি স্যার, আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল। তবে স্যার, যে এই কাজটা করেছে তাকে খুঁজে বের করার দায়িত্ব আমার। আমি নিজে ওকে খুঁজে বের করব। হয়েছে হয়েছে, বড় বড় কথা বলতে হবে না। তুমি কি কি করতে জানো বা পারো আমার ভালোভাবে জানা আছে। এখন কলটি কাটো। হ্যালো স্যার, আমার কথাটা শুনুন স্যার। কিন্তু ওপাশ থেকে কল কেটে দিয়েছে। মিহু এইবার রাগে ফুঁসছে, সে পারছে না তো নিজেকে নিজে গিলে খাচ্ছে। রাফাত অনেকক্ষণ ধরে নিজের রুমে বসে আছে। বনলতা এসে খাবারের জন্য ডাকলেও সে যায়নি। ঘরটা অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে, সব কিছু বন্ধ করে রেখেছে রাফাত। হঠাৎ মোবাইলটা বেজে উঠলে রুমটা আলোকিত হয়ে ওঠে। রাফাত কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে সিয়াম খুশি হয়ে বলে, স্যার, কাজ হয়ে গেছে। অফিসার মিহুর চেহারাটা দেখার মতো ছিল। ওর নাকের ডগায় দাঁড়িয়েছিলাম স্যার, তো ওর কিছু বুঝতে পারিনি। স্যার, এখন কি করব? দেশ ছেড়ে চলে যাও, তোমার ভিসা আমি ঠিক করে রেখেছি, বিকেলে ফ্লাইট। ওকে স্যার, ধন্যবাদ। সিয়াম কল কেটে দেয়। রাফাত মোবাইলটা রেখে হা হা করে হেসে দেয়। কেমন একটা শান্তি লাগছে বুকের ভিতরে, অন্য রকম শান্তি, যে তার ভালোবাসাকে তার থেকে দূরে সরিয়েছে, তাকে সেই দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছে। এমনটা যে করবে তা সে এই দুনিয়া থেকেই সরিয়ে দেবে। আবার পরেক্ষণেই মনটা খারাপ হয়ে যায়, কারণ পূর্ণার কেসের রায় হয়েছে। সেখানে প্রমাণিত হয়েছে পূর্ণা খুন করেছে, কিন্তু আত্মরক্ষার্থের খুন করার জন্য তার সাজা কম হয়েছে, 3 বছরের জেল হয়েছে। যেটা শোনার পর থেকে রাফাত নিজেকে ঘরে আটকে রেখেছে। রাফাত উঠে দাঁড়ায়, ডয়ার খুলে একটা অ্যালবাম বের করে, সেখানে সে আর ঝুমুর বাইজি আছে। রাফাত প্রথম এই ছবিটায় হাত বুলিয়ে তারপর আস্তে করে বলে, আমি তোমায় জানে মারতাম না মামনি, কিন্তু তুমি শেষ বেলায় এসেও আমায় মিথ্যে বলেছ। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যি বলো, কিন্তু সেটা তুমি বলো না। তোমার প্রথম মিথ্যে তুমি ইচ্ছে করে আমায় আদর করো না, আমায় বুকে টেনে নাও না, নিজের স্বার্থে করেছো এই কাজ। তোমার দ্বিতীয় মিথ্যে, আমার মায়ের জ্বরের কারণে তুমি ওই বাড়ি আসো নি, এসেছিলে আমার আব্বুর কাছাকাছি আসার জন্য, কারণ আমার আব্বু ছিল তোমার প্রেমিক, যাকে তুমি ভালোবাসতে। আমার আব্বুর দোষ ছিল বিয়ের পর স্ত্রীর বোনকে ভালোবাসা, কিন্তু আমার মা সব জানার পরেও তোমায় বিশ্বাস করে ওই বাড়ি এনেছিল। কিন্তু তুমি প্রেগনেন্ট হয়ে বসলে, আমার মা বুকে পাথর চেপে তোমার সাথে আমার আব্বুর বিয়ে দিল, তাও তুমি শান্ত হলে না। আমার মাকে ঘর থেকে বের করে দিলে মিথ্যা অপবাদ দিয়ে। তোমার পেটের সন্তান নাকি আমার মা মেরে ফেলতে চেয়েছে। তখন আমি খুবই ছোট নই, তখন রাফাত চৌধুরীর 6 বছর চলে, একটু হলেও অনেক কিছু বুঝে। আমি তোমার কাছে যাওয়ার জন্য ছটফট করতাম, কারণ প্রথমে তো তুমি আমাকে অনেক ভালোবাসতে। আমি যে তোমার এই নেউটা হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই আদরটা যে স্বার্থের ছিল সেটা বুঝিনি। আমার মাকে ঘর থেকে বের করে দিলে। আমার মা তখন অন্তঃসত্ত্বা, রিয়ান তার গর্ভে। কি ঝড় তুফানের রাত ছিল সেদিন। অপদার্থ বাবাও সেদিন তোমার কথা শুনেছিল। আমি ওইখান থেকে চলে আসার পরে জ্বরে ভুগেছিলাম, শুধু তোমার জন্য, তোমার বুকে ঘুমানোর জন্য। কিন্তু তুমি ছিলে স্বার্থবাদী, তুমি তো ভালো মানুষ ছিলে না। তোমার চরিত্র তো আগেই দোষ ছিল, তাই তুমি আমাদের বাড়ির চাকরির সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা খেলে। চোখ খুলল আমার আব্বুর,
সে তোমাকে ছুঁড়ে মারলেও বাহ্যিক গৃহে। আর যখন কৌশিক হলো তখন তাকে নিয়ে আমাদের কাছে চলে আসলাম। প্রথমে মা মানতে চায়নি, কিন্তু স্বামী তো তাই ফেলে দিতে পারেনি, গ্রহণ করেছিল তোমার সন্তান। মামনি, আমি সত্যি তোমায় মারতে চাইনি, যেমনটা তুমি আমায় বলেছিলে। তুমি আমায় মারতে চাওনি, মিথ্যাবাদী, চরিত্রহীন, স্বার্থবাদী মহিলা একটা। তুমি আমার পূর্ণার গায়ে হাত তুলেছ, আমার মাকে সারা জীবন কষ্ট দিয়েছ। অভিনয়টা তুমি ভালোই করতে জানো, আমাকে তো প্রায় সব বিশ্বাস করিয়ে ফেলেছিলে। যদি না আগে থেকে সব কিছু আমার জানা না থাকতো, তোমার জন্যই মৃত্যুই ঠিক আছে, ছাই হয়ে গেছ। রূপের যে বড় গৌরব ছিল তোমার, এই রূপ দিয়ে তো আর কমের সংসার ধ্বংস করনি তুমি। কথা শেষ করে রাফাত অ্যালবামটা ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর ছবিগুলোতে আগুন লাগিয়ে দেয়। রিয়ান দৌড়ে বাড়ি আসে, ড্রয়িং রুমে এসে হাঁপাতে থাকে। তাকে হাঁপাতে দেখে বনলতা বলে, কিরে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? রিয়ান হাঁপাতে হাঁপাতে বলে, মম কৌশিক। কৌশিক? কৌশিকের কি হয়েছে? মম, ওদের গাড়িটা কেউ উড়িয়ে দিয়েছে। লাশের কঙ্কাল ছাড়া আর কিছুই নেই মম। বনলতা সোফায় বসে পড়ে। জবা বেগম হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ সেখানে তো তার ছেলে আহির ছিল। কৌশিক বনলতার ছেলে না হলেও নিজের হাতে তো তাকে বড় করেছে, আম্মু আম্মু বলে বাড়ি মাথায় করেছে। বনলতা বুকের বা পাশটা কেমন চিনচিনে ব্যথা অনুভব হয়। এই ব্যথা শুধু কি ছেলের জন্য, নাকি ঝুমুর নামের সেই বোনের জন্যও আছে? হয়তো আছে, নয়তো বা না। জবা কেঁদে কেঁদে জ্ঞান হারিয়েছে। বনলতা নিজেকে শান্ত রেখেছে। অনেকক্ষণ যাবৎ বাহিরে কান্নাকাটির আওয়াজ শুনে রাফাত নিচে আসে। পরনে কালো পাঞ্জাবি পায়জামা, চাদর দিয়ে উপরটা ঢেকে রেখেছে। রাফাত নিচে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কোন শোকে বাড়িতে তো কান্নাকাটে শুনে? রাফাতের কণ্ঠস্বর শুনে সবাই চুপ হয়ে যায়। বনলতা ছেলের কাছে এসে বলে, তুই মাথা ঘামাস না, এইসব নিয়ে আমি আছি তো। আয় বাবা, তোকে কিছু খেতে দিই। রাফাত বনলতাকে থামিয়ে বলে, সরি মম, আমি কিছু খাবো না, খেতে নেই, আমি একটু বের হচ্ছে। আর বাড়ি এসে যেন সব কান্নাকাটি না দেখে। কথাটা বলে রাফাত চলে যায়। যাওয়ার আগে একবার রশিদ চৌধুরীর দিকে তাকিয়ে যায়। রশিদ চৌধুরীর ছেলে চোখের দিকে তাকাতে পারে না, সাথে সাথে চোখ নামিয়ে ফেলে, কারণ সে জানে তার জীবন এর জঘন্য অতীত আর কেউ না জানলেও তার বড় ছেলে ঠিকই জেনে নিয়েছে। রাফাত কারাগারে এসেছে, এসেই মিহুর কাছে গিয়েছে। মিহু রাফাতকে দেখে বলে, আবার কেন এসেছেন? কেন আসতে পারি না? না, আসতে পারেন না, কারণ আপনার সাথে ঝুমুরবাজির দেখা হবার পরই ওনার গাড়ি ব্লাস্ট হয়েছে। তাই আমি চাই না আপনি আর কারোর সাথেই দেখা করেন। রাফাত আয়েশ করে চেয়ারে বসে, তারপর মিহুর দিকে তাকিয়ে বলে, তুমি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছো? না, করার কি আছে? আপনি সবাইকেই সন্দেহের তালিকায় রেখেছি। আচ্ছা, তাহলে খুঁজে বের করো। এখন আপাতত আমাকে পূর্ণার সাথে দেখা করতে দাও। না, বললাম তো হবে না। মিহু, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। মিস্টার রাফাত চৌধুরী, এইটা আপনার অফিস না যে আপনি চিল্লিয়ে কথা বলবেন। এটা পুলিশ স্টেশন। মিহু, আমাকে খেপিও না বলে দিলাম। কি করবেন আপনি শুনি? কিছু করতে চাই না তোমার সাথে, বিকজ তুমি আমার ভাইয়ের ভালোবাসা। তাই আমার পথের কাটা হয়েও না। আমি পূর্ণার সাথে দেখা করব। ভিজিটিং আওয়ারে আসবেন। আমি পূর্ণার সাথে দেখা করব। নো। ইয়েস। নো। ইয়েস। মিহু রেগে চিৎকার করে বলে। বললাম তো না। তখন ওই জায়গায় মিহুর বস আসে আর মিহুকে উদ্দেশ্য করে বলে, এসব কি মিহু, তুমি চেঁচামেচি করছো কেন? আর রিফাত চৌধুরী এখানে কি করে? সরি স্যার, উনি পুনার সঙ্গে দেখা করতে এসেছেন। তো দেখা করতে দাও, এইভাবে কেউ চেঁচায়? কিন্তু স্যার। কোনো কিন্তু না মিহু, তুমি এই কেস নাও আর তুমি কোনো ডিসিশন নেবে না। মানে স্যার? হ্যাঁ, এই কেস অন্য অফিসার হ্যান্ডেল করেছে। মিস্টার চৌধুরী, আপনি যান। ধন্যবাদ অফিসার।